ডাকসু নির্বাচনের ইতিহাসে এবার অংশ নিচ্ছেন রেকর্ড সংখ্যক প্রার্থী। এবার প্রাথমিক তালিকায় বৈধ প্রার্থী ৪৬২ এর মধ্যে স্বতন্ত্রই ২৩৮ জন। ভিপি, জিএস, এজিএস সহ ২৮টি পদেই লড়ছেন তারা। অনলাইন অফলাইন সর্বত্র চলছে এসব প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কেড়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী ইংরেজি বিভাগের শামীম হোসেন। একাডেমিক রিফর্মের রাজনীতি করতে চাওয়া এই প্রার্থী জানান, শিক্ষার্থীদের প্রতিনিধি হতেই এ পদে লড়ছেন তিনি। একক ব্যক্তি হিসেবে আমি এটা বুঝাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর আসলে ভিপি হওয়ার যোগ্যতা রয়েছে। তারা যদি সার্ভ করতে চায়, তো আমি দাঁড়িয়েছি, আমার মনে হয়েছে না আমি তাদের জন্য কিছু করি। তো আমি যেহেতু এতদিন অ্যাক্টিভিজম করেছি, পড়ালেখার জায়গা থেকে আমার মনে হয়েছে না আমার আসলে দাঁড়ানো উচিত। ফলে আমি যে নর্মাল সিস্টেম সেটাতে দাঁড়িয়েছি, কারণ আপনি একজন ছাত্র, আপনার পেছনে এত ম্যান আপনি কোথা থেকে পাবেন? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিশ্চিত এই প্যানেলের এক্সাজারেশন দেখে বা তাদের যে শক্তি দেখে ভোট দিবেন না, তাদের যোগ্য প্রতিনিধিকে নির্বাচন করবেন। অভ্যুত্থানের সময় ছাত্রলীগ থেকে বেরিয়ে এসে আলোচনায় থাকা আশিকুর রহমান জিম এবার এজিএস পদে স্বতন্ত্র প্রার্থী। দলীয় পরিচিতিকে পেছনে ফেলে নতুন করে ক্যাম্পাসের জন্য কাজ করতে চান তিনি। শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র যে মাধ্যম সেটা হচ্ছে ডাকসু। তো অনেকদিন পর আমরা একটা জমজমাট একটা ডাকসু দেখতে পাচ্ছি। স্মরণকালে সবথেকে বেশি প্রার্থী নিয়ে এই ডাকসু নির্বাচন হচ্ছে। সেই ডাকসু নির্বাচনের প্রশাসনের দিক থেকে আমরা সবসময় বলে আসছি, প্রশাসন আসলে বিভিন্ন গোষ্ঠীকে, বিভিন্ন প্যানেলকে এক্সট্রা সুযোগ সুবিধা দিচ্ছে। এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনীত হাসিবুল ইসলাম প্যানেল থেকে বেরিয়ে স্বতন্ত্র হিসেবে লড়াই করছেন এজিএস পদে। বলছেন, রাজনৈতিক দলগুলোর প্যানেলগুলো পাচ্ছে বাড়তি সুবিধা। যে দলীয় আস্থাভাজন লোক আছে, তাদেরকে আস্থাভাজন লোকদেরকে বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রশাসনিক পদ রয়েছে এই প্রশাসনিক পদগুলোতে বসানো হয়, যার কারণে আসলে ওই দলের এজেন্ডাটা বাস্তবায়ন করে এবং শিক্ষার্থীদেরকে জিম্মি করে রাখার কিন্তু এক ধরনের প্রবণতা গড়ে ওঠে। দিন শেষে কোনো রাজনৈতিক মতাদর্শ নয়, প্রার্থীর যোগ্যতা দেখেই তাকে ভোট দেবেন ভোটাররা, এমন প্রত্যাশা স্বতন্ত্র প্রার্থীদের। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। প্রাণ ও প্রকৃতি রক্ষায় প্রতিবছর ৩ মাস বন্ধ থাকে সুন্দরবন। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বন সংশ্লিষ্ট নদী ও খালে মাছ আহরণ ও অন্যান্য কার্যক্রমে দেয়া হয় নিষেধাজ্ঞা। ২০১৯ সাল থেকে শুরু হয় এই কার্যক্রম। এ উপলক্ষে পর্যটন কেন্দ্রগুলো সাজানো হয়েছে নতুন সাজে। করঞ্জল, কটকা, হিরন পয়েন্ট, দুবলার চর ও নীলকমল সহ সমুদ্র তীরের সৌন্দর্য উপভোগে মুখিয়ে আছে পর্যটকরা। এখন আমরা খেলাও মেরামত করতেছি, টুকটাক কাজ কামরা আছে সেগুলো গোছগাছ করতেছি। পারমিশন ছাড়বে সরকার, তখন আমরা জঙ্গলে যাব। আমরা নিষেধাজ্ঞার আওতার ভিতরে ছিলাম, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। আগামী ১ তারিখ থেকে আবার এই সুন্দরবন শুরু হবে। জীবিকা আহরণে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত জেলে মহাজনরা। মাছ ধরার জাল থেকে ট্রলার মেরামত চলছে জোরে সোরে। তারিখ থেকে ৫ পারমিট ছাড়লে আমরা নৌকোদ্যম সাজাই রাখছি, বৈধভাবে আর কি আমরা সুন্দরবনে প্রবেশ করব। নৌকা, জাল, দড়ি লইয়া আমরা সব ঠিক করিয়া যোগাই বসে রয়েছি। ১ তারিখ জেনে পাস সারবে, আমরা ভিতরে যাব। ৩ মাস বন্ধ থাকায় সজীব হয়ে উঠেছে বন, প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি ও পরিবেশ, বলছেন বন কর্মকর্তারা। জুন, জুলাই, আগস্ট এই ৩ মাসে কিন্তু প্রজনন হয়। শুধু যে মাছের প্রজনন হয় তা ঠিক না, উদ্ভিদেরও প্রজনন হয়। যেমন আপনি এখন আসলে দেখতে পাবেন যে আপনাদের অনেক ভিডিও দেখাচ্ছে যে প্রচুর পরিমাণ চারা ফুটেছে। সেই সব জায়গায় মানুষকে একটু চিত্তাকর্ষক কোনো কিছু রাখা, যাতে মানুষ সেটি উপভোগ করতে পারেন, সুন্দরবনকে সুন্দরভাবে দেখতে পারেন এবং সেখানে কোনো ময়লা আবর্জনা না থাকে, সেগুলো আমরা কাজ করব, মানুষজনকে সচেতন করব। ৩ মাস বিরতির পর আবার জীবিকার টানে সুন্দরবন পর্যটন সংশ্লিষ্ট প্রায় ৫ শতাধিক ব্যবসায়ী আর প্রায় ১০,০০০ জেলে মহাজন নেমে পড়বেন বনে। ডিবিসি নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীপুরের সুতারগোপ্টা থেকে চরমনসা আহসানুল্লাহ চৌকিদার বাড়ি সংলগ্ন পর্যন্ত ৩ কিলোমিটার গ্রামীণ সড়কের দৃশ্য এটি। সংস্কারের অভাবে বেহাল সড়কটিতে যান চলাচল তো দূরের কথা, হেঁটে চলাও কষ্টকর। ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ১০ থেকে ১৫টি গ্রামের রোগীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এ সড়ক দিয়ে। দাবি উঠেছে সড়কটি দ্রুত পাকাকরণের। আমরা এই বিদ্যালয়ে যেতে পারি না, আমাদের বিভিন্ন সমস্যা হয়, আমাদের ড্রেস নষ্ট হয়ে যায়, বই, খাতা, পেন্সিল বিভিন্নভাবে পানিতে পড়ে ভিজে যায়।
স্থানীয়দের অভিযোগ আর ব্রিক্স ও ফিবি ব্রিক্স নামে দুটি ইটভাটায় মাটি ও শত শত অবৈধ ট্রাক্টর চলাচলের কারণে সড়কটি বেশি ক্ষতিগ্রস্ত। বর্ষাকালে এই রাস্তায় 1 মাজা পর্যন্ত কাদা থাকে, কোনো শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। একজন গর্ভবতী মা যদি এখন অসুস্থ হয় তাকে হসপিটালে নেওয়ার পর্যন্ত কোনো অবস্থা নাই। এটা আমার ছেলে মাদ্রাসা যাইতে পারে না, স্কুল যাইতে পারে না, আমরা মহা সংকটের মধ্যে আছি। গ্রামীণ সড়কটি সংস্কারের আশ্বাস দিলেন এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী। রাস্তাটি নিয়ে বিস্তারিত জেনেছি। রাস্তাটি বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে। আমরা খুব শীঘ্রই এই রাস্তাটি আইআরডি পিএনএফএল নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য আমরা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করব। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এলজিডির সাথে কথা বলেছি, এলজিডি এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে। আমাদের দিক থেকে সর্বোপর সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। রাস্তাটি দ্রুত চলাচল উপযোগী করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রত্যাশা ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। গ্রামীণ সেতুর উন্নয়ন কর্মসূচির আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে জয়পুরহাটের 5 শালপাড়া সড়কের 90 মিটার দীর্ঘ মাউরিতলা গার্ডার সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের 15 জানুয়ারি। ঠিকাদারি প্রতিষ্ঠান আইসিএল প্রাইভেট লিমিটেড ও এমডি সোহেল জয়েন্ট ভেঞ্চার 8,57,11,772 টাকার চুক্তিতে কাজ শুরু করে। দরপত্র অনুযায়ী যা শেষ হওয়ার কথা চলতি বছরের 8 জুলাই। পুরাতন সেতু ভেঙে চলাচল স্বাভাবিক রাখতে পাশেই নির্মাণ করা হয় বিকল্প কাঠের সেতু, তবে তা এখন চরম ঝুঁকিপূর্ণ। পাটাতন ভেঙে ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে। প্রথম বছরের গতি কাজের খুব ভালো ছিল। আমরা জনগণ আশা করেছিলাম যে কাজটা হয়তো 1 বছরের মধ্যেই হবে। 2 বছর থেকে কষ্টটা করতেছি ভাই। হাজার হাজার লোক এই ব্রিজ দিয়ে চলাফেরা করে। সামনে এই যে বর্ষা বন্যা আসতেছে, এটাতে খুব ঝুঁকিপূর্ণ রিস্ক আছে। কাঠের ব্রিজের উপর পানি উঠে চলে আসে, ভ্যানের বিয়ারিং একেবারে ভেঙে যাত্রী সহকারে মনে করেন যে উল্টে চলে যায়। এই কাঠের ব্রিজে ঝুঁকিপূর্ণ হওয়াতে ব্রেক না থাকাতে ভ্যান উল্টে যায়, আমার হাতে লাগে, মোটামুটি হাতে ভাঙে গেছে আর কি। কাজ ধীর গতিতে চালালেও ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষের আশাবাদ ঠিকাদারি প্রতিষ্ঠানের এই প্রতিনিধির। বন্ধ ছিল, এখন কাজ হচ্ছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ডিসেম্বরের মধ্যে ব্রিজ ছাড়া দেওয়ার চিন্তা ভাবনা। নানা জটিলতায় কাজ ধীর হলেও দ্রুত সুফলের আশ্বাস দিচ্ছে এলজিডি। পুরাতন বৃষ্টি ভাঙার পরেও বিভিন্ন কারণে কাজটি ধীরগতিতে এগোয়। বর্তমানে মালামালের যথেষ্ট সরবরাহ রয়েছে, কাজটি দ্রুতই আমরা শেষ করে ফেলতে পারব। জনগুরুত্বপূর্ণ এই সেতুর কাজ দ্রুত শেষ হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ফরিদপুরের সদরপুরের চরমানের ইউনিয়নের রাড়িকান্দি গ্রাম থেকে উপজেলা সদরে যাতায়াতের একমাত্র রাস্তাটি স্থানীয় ফটিক ব্যাপারী নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বন্ধ রাখেন। এতে জরাজীর্ণ বাঁশের সাঁকো পাড়ি দিয়ে গন্তব্যে যেতে হতো স্থানীয়দের। এতে সীমাহীন দুর্ভোগে ছিলেন আনন্দ মণ্ডলের ডাঙ্গি, উদ্দিন ব্যাপারীর ডাঙ্গি, রহমতুল্লাহ মাতবরের ডাঙ্গি ও নয়াকান্দি সহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। সড়ক চালুর দাবিতে স্থানীয়রা বারবার আবেদন করলেও সমাধান মিলছিল না। ফটিক ব্যাপারী নিজের জমি ছাড়তে রাজি না হওয়ায় বন্ধই থাকে রাস্তাটি। তবে অবশেষে এগিয়ে এসেছে প্রশাসন। রাস্তাটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয় খুশি এলাকাবাসী। 3টা গ্রামের লোক চলাফেরা এই রাস্তাতে যাতায়াত। আমরা 2-3টা সালিশ করছি, এরা এই পক্ষে যারা আছে তারা ছাড়ছে, এই লোক আর ছাড়তে আসে না ছাড়া। আমরা ধন্যবাদ জানাই, আপনার প্রশাসন ধন্যবাদ জানাই, আমাকে সুন্দর একটা কাজ করে দিলেন। যেভাবে উচ্ছেদ অভিযান করে রাস্তাটা করে দিল, আমরা পুরা চরমানার ইউনিয়নবাসী এবং ওই পাশের যে লোকজন আছে সবার পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই সদরপুরের প্রশাসন এবং আমাদের ইউনো মহোদয়কে। কয়েকবার সালিশ করেও ফটিককে রাজি করাতে না পারা স্থানীয় চেয়ারম্যানও নিচ্ছেন স্বস্তির নিঃশ্বাস। এই রাস্তাটার জন্য আজকে সব মানুষ, আমাদের দেশে কিন্তু এখন কাজ, সব মানুষ এসে বসে রয়েছে, সারা কি করে যায়। আমাদের জনগণ রাস্তা পেয়েছে এবং তাদের জন্য আমিও কৃতজ্ঞ। উপজেলা প্রশাসন জানায় এরই মধ্যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, দ্রুতই নতুন রাস্তার কাজ সম্পন্ন হবে। এই রাস্তাটি হচ্ছে এই গ্রামবাসীর অনেক দিনের চাওয়া। সেই প্রেক্ষিতে আমরা এই রাস্তাটি আমাদের উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করে এই রাস্তাটি করার সিদ্ধান্ত নিই। শুধু একজন ব্যক্তি যে কিনা হচ্ছে এই রাস্তার জন্য তার অংশের যতটুকু প্রয়োজন ততটুকু উনি দিতে রাজি হচ্ছিল না।
শিগগিরই প্রকল্পটি বাস্তবায়িত হবে, ঘুচবে দীর্ঘদিনের ভোগান্তি, এমন আশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্ল্যান্ট প্যাথোলজি বিভাগ গবেষণা করে ট্রাইকোডার্মার বায়োফাঞ্জাইসাইড নামে একটি উপকারী ছত্রাক এবং জৈব বালাইনাশক উদ্ভাবন করেছে। এই পদ্ধতি উদ্ভাবনের জন্য বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করে গবেষণাগারে আইসোলেট করা হয়। তারপর উদ্ভাবন করা হয় দুটি ট্রাইকোডার্মা। এরপর বাজারে প্রচলিত ট্রাইকোডার্মার পরিবর্তে গবেষণায় উদ্ভাবিত ট্রাইকোডার্মার বায়োফাঞ্জাইসাইড ব্যবহার করে ৩ মৌসুমে 2টি প্লটে ট্রায়াল দেয়া হয়। আরও 4টি প্লটে গতানুগতিক পদ্ধতিতে চাষ করা হয়। প্রথম 2টি প্লটে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবিত পদ্ধতি ব্যবহারের পর একটি গাছে 90টির বেশি টমেটোর ফলন এসেছে, যেখানে সাধারণ টমেটো গাছে উৎপাদিত হয় 35 থেকে 50টি টমেটো। এই টমেটোর শ্বাস বেশ পুরু এবং রস ও বীজ অনেক কম। পুষ্টিগুণ বেশি এবং সংরক্ষণ করা যাবে বেশি দিন। 2 মাসের মধ্যে এটি কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। পরপর 3 বছর ট্রায়াল দিয়ে আমরা সফলতা পেয়েছি। আমরা অলরেডি প্রসেসের মধ্যে আছি। আমরা হয়তো আগামী 1 থেকে 2 মাসের মধ্যে এই প্রযুক্তিটা যেন কৃষক সরাসরি ব্যবহার করতে পারে, আমরা সেই প্রক্রিয়াতে যাচ্ছি। গবেষণার সাথে সম্পৃক্তরা জানান, এর মাধ্যমে কৃষক মানসম্মত ও নিরাপদ ফসল উৎপাদন করতে পারবেন। টমেটো গাছের শাখা প্রশাখা উচ্চতা, ফুল ও ফলের সংখ্যা অনেক বেশি। কৃষক যদি ব্যবহার করে তাহলে রোগ নিরাময় এবং নিরাপদ ফসল উৎপাদন করা সম্ভব। কৃষকেরা তাদের টমেটোর গাছকে নিরোগ রাখতে পারবে এবং এই নিরোগ গাছগুলোতে উচ্চ ফলনশীল আপনার টমেটো উৎপাদন করা সম্ভব। জীবিত অণুজীব সার হিসাবে আমরা বায়োফাঞ্জিসাইড ট্রাইকোডার্মা এখানে ইউজ করেছি এবং গবেষণার কাজ করে যে রেজাল্ট পেয়েছি সেটা মোটামুটি আমাদের সফল রেজাল্টই পেয়েছি। নতুন উদ্ভাবিত এই পদ্ধতি মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারলে ভালো মানের টমেটো উৎপাদনে যোগ হবে নতুন মাত্রা, জানান গবেষকরা। ডিবিসি নিউজ ডেস্ক। 1965 সালে স্থানীয় শিক্ষা অনুরাগীদের নিয়ে শিল্পপতি মকবুলার রহমান পঞ্চগড়ে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। জেলা শহরের ডোকরোপাড়া এলাকায় 9 একর জমিতে গড়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানটি। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর সংখ্যা ৭,১৬৮, অথচ এত বড় সংখ্যক শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র 34 জন। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা না থাকায় বিকশিত হচ্ছে না শিক্ষার্থীদের সৃজনশীলতা। আমাদের 4টা ইয়ারের একটা ক্লাসরুম, এখন এই 3rd ইয়ারের ক্লাস শুরু হবে, তারপর হচ্ছে আমি 1st ইয়ারের ক্লাস করব। শিক্ষক যে ঘাটতিগুলো আছে ঘাটতিগুলো পূরণ হতো, তাহলে এই ক্ষেত্রে আমাদের শিক্ষার মানটা আরো ভালো হতো। অনার্স মাস্টার্স কলেজ থাকলে সাধারণত 12টি পদ থাকার কথা শিক্ষকের, সেই ক্ষেত্রে আমাদের কোনো বিভাগে 2টি, 3টি বা সর্বোচ্চ 4টি পদ রয়েছে। এদিকে একাডেমিক ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা। বৃষ্টি হলেই ক্লাসরুমে জমে পানি। এছাড়া দীর্ঘদিন সংস্কার না করায় কলেজের ছাত্রাবাসটির অবস্থাও জীর্ণশীর্ণ। জানালাগুলো আছে, সেই জানালাগুলোর কাজগুলো হচ্ছে ভাঙা। স্টেজে বসার মতো বেঞ্চ, টেবিল এগুলো নাই। হোস্টেলের যে বিল্ডিংটা আছে এটা বেশ পুরনো হওয়ার কারণে এখানে যে পলেস্তারা খুলে গেছে। দ্রুত শিক্ষক সংকট, একাডেমিক ভবন ও ছাত্রাবাস সংস্কার সহ সব সমস্যা সমাধানের আশ্বাস কলেজ অধ্যক্ষের। 46 জন শিক্ষক থাকার কথা, কর্মরত থাকার কথা, সেখানে আছে মাত্র 34 জন, অর্থাৎ 12টি পদ শূন্য রয়েছে। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি, ডিজি মহোদয়ের কাছে আমি নিজে গেছি, আমি সচিব মহোদয়কে রিকোয়েস্ট করেছি। শিক্ষক সংকট সহ অবকাঠামো সুবিধা নিশ্চিত করলে কলেজটির শিক্ষার পরিবেশ ফিরবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। আগামী 3রা সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিং সাক্ষী হবে এক বিশাল সামরিক কুচকাওয়াজের, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং জাপানের আত্মসমর্পণের 80 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত। এই কুচকাওয়াজে অংশ নেবে হাজার হাজার সেনা সদস্য এবং প্রদর্শিত হবে এমন সব আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম। বেইজিংয়ের বসবাসের ইতিহাস 4000 বছরেরও বেশি পুরনো এবং এটি বিভিন্ন চীনা রাজবংশের ক্ষমতার কেন্দ্র হিসেবে কাজ করেছে। শহরটি চীনের সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক, যেখানে অনেক প্রাচীন নিদর্শন ও স্থাপত্য রয়েছে। তবে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ চীনের রাজধানী বেইজিং শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকেও এক অবিচ্ছেদ্য শহর। সাংহাইয়ের পর এটি চীনের দ্বিতীয় বৃহত্তম শহর। প্রাচীনকালে এটি ছিল ইয়ান রাজ্যের রাজধানী, যার নাম ছিল ইয়ানজিন।
প্রায় 2000 বছর আগে যুদ্ধরত রাজ্যগুলোর যুগে ইয়ান ছিল একটি গুরুত্বপূর্ণ রাজ্য। সেই সময় থেকেই বেইজিং চীনের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। 2008 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজনের মাধ্যমে বিশ্ব দরবারে বেইজিং নতুন করে পরিচিতি পায়। চীনের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হিসেবে বেইজিংয়ে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। প্রাচীন প্রাসাদ, সম্রাটদের উদ্যান, বেদি, মন্দির, সমাধি এবং সাংস্কৃতিক নিদর্শন ছাড়াও রয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, সুবিন্যস্ত উদ্যান এবং দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপ। দেশটিতে ভ্রমণের জন্য সবচেয়ে উত্তম সময় সেপ্টেম্বর থেকে অক্টোবর, যখন সারা শহর শরতের রঙে রঙিন হয়ে ওঠে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।